ডিএ এখনো বিচারাধীন বিষয়। উনি এই ধরনের বেআইনি কথাবার্তাটা কি করে বলেন? জেনেটিক্যাল লায়ার, জিনগত মিথ্যেবাদী। রাজ্য সরকার এই মিসগাইডটা খুব জেনে বুঝে তৃণমূল নেত্রী করছেন। কারণ একটা স্টেটমেন্ট শুনে রাখো, তিনি রিভিউ পিটিশনে যাচ্ছেন। রিভিউ যদি না টেকে সামনের ভোট অবধি উনি টানবেন এইভাবে। এই যে তিনি প্রতারণার চক্রজালটা বিস্তার করে রেখেছেন ডিএ নিয়ে, প্যারা টিচারদের ন্যায্য পাওনা নিয়ে। ক্ষমতায় আসার আগে তিনি বারবার প্যারা টিচারদের মঞ্চে 2009 মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, ক্ষমতায় আসলে তোমাদের পার্মানেন্ট করব, স্যালারি একদম পার্মানেন্ট টিচারদের মতো দেবো। প্রতিশ্রুতি কেউ রাখেনি। অবশ্য তিনি এটাও বলেন, এপাং উনি প্রতিশ্রুতি দিলেন, ওপাং প্রতিশ্রুতি ভাঙলেন, ঝপাং পুরো আস্থা করে ফেলে দিয়ে ডিনাই করলেন, দেবো না, তোমাদের দৈনিক 50 টাকা করে 1500 টাকা করে দিলাম। আর অন্যান্য দলের অন্যান্য চুনিপুটি বড় পুটিদের দিয়ে বলাচ্ছেন, এই 50 টাকা করে তোমাদের গুটকা পান খাওয়ার টাকা দিলাম। কার্যত এই কথাগুলো বলছেন নবান্নের 14 তলা। গুটকা খাওয়ার টাকা নাও, আর না হলে গিয়ে ধর্ণা মঞ্চে বসে থাকো, কারণ তোমার চাকরিটা তো চুরি করে বিক্রি হয়ে গেছে কেজি দরে, আলু পেট্রোল ঝিঙ্গার মতন। যারা 1500 টাকার লিপস্টিক প্রতিদিন লাগায় তাদেরকেও তিনি ওই 1500 টাকা দিলেন। এটা ঘুষ। যে হারে যুবতীরা ভোটার লিস্টে নাম তুলেছে এবার নতুন এসআইআরে, এই শ্রেণীটা তো পুরো ক্ষেপে আছে, চাকরি চুরি, এই চুরি, এটা নিয়ে, বেকারত্ব নিয়ে। তাই তাদেরকে লালিপপটা ধরিয়ে দাও। তাই যারা চাকরি দিচ্ছে না তাদের আবার পেনশন স্কিম, নন পেনশন স্কিম। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, লাস্ট 11 সালের পর থেকে এই অবধি 15 বছরে আপনারা কত স্থায়ী রিক্রুটমেন্ট করেছেন? স্যার, রাজ্য সরকারের কর্মচারীদের বহু প্রতীক্ষিত যে মামলা, ডিএ মামলা, সেই ডিএ মামলার রায় বেরিয়ে গেছে। তার পরবর্তীতেও মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এটা বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। এটা কি আবার নতুন কোনো ফন্দি ফিকির স্যার রাজ্য সরকারের? আমি কারো সম্পর্কে ব্যক্তিগত কটূক্তি করি না। বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভালো ছবি আঁকেন, ভালো কবিতা লেখেন, গল্প লেখেন, কথাঞ্জলি লিখেছেন, কত প্রতিভা তার। ছবি আঁকেন, তার ছবি 2 কোটি টাকা বিক্রি হয়। এমন একজন প্রতিভাবান মুখ্যমন্ত্রীর রাজত্বে আমি একজন সাধারণ মানুষ গর্ববোধ করি। কিন্তু ওনার সম্পর্কে কটূক্তি করতে গিয়ে আমার স্বভাব বিরুদ্ধ কিছু জিনিস কখনো কখনো বলতে হয়। তার মধ্যে এই যে তোমার যে উক্তিটা, ডিএ এখনো বিচারাধীন বিষয়, আমি বলছি উনি তো মানে আইনজীবী, সুপ্রিম কোর্টে গিয়ে উনি সওয়াল জবাবে অংশ নেন, আইন জানেন। তাহলে উনি এই ধরনের বেআইনি কথাবার্তাটা কি করে বলেন? নাকি আমি বিরোধীদের ভাষায় বলবো উনি জেনেটিক্যাল লায়ার, জিনগত মিথ্যেবাদী। কারণ যে মামলাটা ফাইনাল রায়দান হয়ে গেছে, যে মামলাটায় মাননীয় সুপ্রিম কোর্ট দ্বিতীয়বারের জন্য বলেছে 25% এরিয়ার বাবদ 2008 থেকে 2019-এর মধ্যে 25% 31শে মার্চ দিতে হবে, প্রায় 10,000 সামথিং কোটি টাকা। সেই রায়টার কি করে উনি জনগণকে মিসগাইড করছেন? তোমাকে আমি কেন বলছি, রাজ্য সরকার এই মিসগাইডটা খুব জেনে বুঝে তৃণমূল নেত্রী করছেন। কারণ তার ইন্টেনশন ক্লিয়ার। তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না কেন্দ্রীয় হারে, তাদের ক্ষমতা থাকার অধিকার নেই। আজকে তিনি ওই জুতোয় পা গলিয়ে ভয়ানক একটা অবস্থা তৈরি করে দিয়েছেন। তার রাজকর্মচারীদের বিরুদ্ধে তিনি বারবার মামলা করেছেন জনগণের ট্যাক্সের টাকায়। এবারও তিনি টাইম কিল, সময় নষ্টের দৃষ্টিকোণ থেকে করছেন। এই যে তুমি বললেন না স্টেটমেন্টটা, একটা স্টেটমেন্ট শুনে রাখো, তিনি রিভিউ পিটিশনে যাচ্ছেন। রিভিউ যদি না টিকবে না, কারণ লিগালি এনফোর্সেবল রাইট এটা। এবার মাননীয় সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যাবেন, বলছেন আপনি উনি যাবেন, সেটাই হেরে যাবেন, সেটাও আমি বলে দিলাম তোমাকে। আমি সাধারণত তোতা পাখির মতো ভবিষ্যৎবাণী করি না, কিন্তু ল অফ কমন সেন্স বলে উনি হেরে যাবেন। যেটা আমি বারবার বলেছিলাম, 10 বছর আগেও বলেছিলাম, ডিএ মামলা উনি হেরে যাবেন। এবারও বলছি হেরে যাবেন, আইনের ধারার তাই বলে। উনি রিট পিটিশন যাবেন, সেটাও শুনবেও না। কিন্তু এর মাঝখানে যেটা হবে, টাইমটা এমনভাবে কিল হয়ে যাবে যে সামনের ভোট অবধি উনি টানবেন এইভাবে। ভোটে উনি যদি ফিরতে পারেন ভালো, আর ফিরতে না পারলে আগামী যে সরকারটা আসবে তার ঘাড়ে পড়বে গিয়ে এটা। এই যে তিনি প্রতারণার চক্রজালটা বিস্তার করে রেখেছেন ডিএ নিয়ে, প্যারা টিচারদের ন্যায্য পাওনা নিয়ে। ক্ষমতায় আসার আগে তিনি বারবার প্যারা টিচারদের মঞ্চে 2009 মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, ক্ষমতায় আসলে তোমাদের পার্মানেন্ট করব, স্যালারি একদম পার্মানেন্ট টিচারদের মতো দেবো। প্রতিশ্রুতি কেউ রাখেনি। অবশ্য তিনি এটাও বলেন যে প্রতিশ্রুতি দেওয়াই হয় না রাখার জন্য। মুখ্যমন্ত্রীরা খুব সুন্দর করে বলেন, আমি এই জন্য তো ওনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি এই জন্য বলি এপাং ওপাং ঝপাং। উনি কবিতা লিখেছেন, অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এপাং
উনি প্রতিশ্রুতি দিলেন, ওপাং, প্রতিশ্রুতি ভাঙলেন, ঝপাং, পুরো আস্থা করে ফেলে দিয়ে ডিনাই করলেন, দেব না। ফলে উনি কবিতা লিখেছেন, ঐতিহাসিক কবিতা। এই যে প্রশ্নটা হচ্ছে যে এই প্যারা টিচারদের প্রতারণা, আশাকর্মীদের প্রতারণা, সামাজিক যে কোনো সেক্টরে উনি যা যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ডবল ডবল চাকরি দেবে বলেছেন, ডবল ডবল চাকরি খেয়ে নিয়েছেন, ডবল ডবল চাকরি খেয়েছেন, করেছেন তো। আমাকে ক্ষমতায় আনুন, আমি সিঙ্গুরে শস্য ক্ষেতের মধ্যে শিল্পের জোয়ার এনে দেবো। এমন শিল্পের জোয়ার এনেছে যে চাষিরা এখন চোখে সর্ষে ফুল দেখছে। কাশফুলের বালিশ বানাতে বলছে, মোমো বানাতে বলছে, ঘুগনি বানাতে বলছে। বেকারদের যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলছেন, বেকারদের রসিকতা করছেন, তাদের অপমান করছেন। এখন বলছেন তোমাদের দৈনিক 50 টাকা করে 1,500 টাকা করে দিলাম, আর অন্যান্য দলের অন্যান্য চুনিপুটি বড়পুটিদের দিয়ে বলাচ্ছেন এই 50 টাকা করে তোমাদের গুটকা পান খাওয়ার টাকা দিলাম, বলছে তো। সেটা আমরা তৃণমূল নেতৃত্বে বলতে শুনছি, ওটা ওদের মুখ দিয়ে বলানো হচ্ছে। কার্যত এই কথাগুলো বলছেন নবান্নের 14 তলা। এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না, না হলে ওই নেতাগুলোকে কান ধরে জেলে ঢোকাত উনি। প্রশ্নটা হচ্ছে এই কথাগুলোর পিছনেই দাঁড়িয়ে আছে যে তিনি কোনো মানুষের স্থায়ী কোনো সমাধান, তিনি সমস্যার সমাধান করবেন না, তিনি অস্থায়ী কিছু ঘুষ দেবেন, মাফ করবে, ঘুষ দেবেন, কথাটা বললাম। কারণ এখানে আমার কথাটার একটা ভুল ব্যাখ্যা হতে পারে। মাথায় রাখতে হবে তিনি এই যে প্রকল্পগুলো চালু করছেন, 1500 টাকা দেবো, ওই দেবো, এগুলো কোনোটাই সামাজিক প্রকল্প নয়। সামাজিক প্রকল্প বিষয়টাই আলাদা। সামাজিক প্রকল্প প্রান্তিক মানুষের জন্য একটা স্থায়ী প্রকল্প, যেমন তিনি যেটা প্রথমে শুরু করেছিলেন, প্রান্তিক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং সাধারণ মহিলাদের, আর্থিক দিকে পিছিয়ে পড়া গ্রামের বা শহরের মানুষদের তিনি কিছু টাকা দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের নামে। সেদিনই সেটা ঘুষ হয়ে গেল যেদিন তিনি সব স্তরের মহিলাদের ওটার মধ্যে ইনক্লুড করলেন। যারা 1500 টাকার লিপস্টিক প্রতিদিন লাগায় তাদেরকেও তিনি ওই 1500 টাকা দিলেন। এটা ঘুষ। ঠিক এই যে যুবসাথী, যেটা পোশাকি নাম আগে ছিল যুব কি নাম একটা আগের প্রকল্প, ওটাই নামটাম পাল্টে এবার আবার ঢোকালেন। সামনের বছর এটাই আবার পাল্টে 2029-এর লোকসভা নির্বাচনে এটাকেই আবার নতুন করে নেবেন। এই যে প্রকল্পগুলো উনি প্রকল্প বলছেন সামাজিক, এগুলো কোনোটাই সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্প বিষয়টা আলাদা, এবং সামাজিক প্রকল্প নিয়ে পৃথিবীর কোনো অর্থনীতিবিদেরই, ইভেন আমার মতন সাধারণ একজন মানুষেরও কোনো অনীহা নেই। অর্থনীতিতে সামাজিক প্রকল্পও চলবে, স্থায়ী ডেভেলপমেন্টও চলবে, তাই তো। কিন্তু মমতা ব্যানার্জি এগুলোকে ঘুষ করেছেন, ভোটের আগে ঘুষ। তাই তো অগস্ট মাসে দেওয়ার কথা বলেও যখনই দেখলেন এ তো সর্বনাশ হয়ে গেছে, এ তো হুমায়ুন বড় বড় বাড়াবাড়ি করছে, মিম বাড়াবাড়ি করে ফেলেছে, এবার তো আমার সাড়ে সর্বনাশ দশা, ঠিক আছে, একে তো ঘরে বাইরে লেজে গোবরের পরিস্থিতি, তাই কি করব, হট করে ব্যাক গিয়ার মেরে বললো 1 এপ্রিল থেকে। প্রশ্নটা হচ্ছে যে ওনার ইন্টেনশন পরিষ্কার, ভোটের আগে যুব সমাজ, এই যে নির্বাচন কমিশনে এসআইআর নামে প্রতি বিধানসভার থেকে প্রায় গড়ে 25,000 ভোট নাম কাটা যাবে এখনও পর্যন্ত যা হিসাব। আর উনি লাস্ট নির্বাচনে প্রায় 57,000 বিধানসভা এমনভাবে জিতেছে 2,000-5,000 ভোটে। এ তো টেনশনের বিষয়। দ্বিতীয়, যে হারে যুবতীরা ভোটার লিস্টে নাম তুলেছে এবার নতুন এসআইআরে, এই শ্রেণীটা তো পুরো ক্ষেপে আছে, চাকরি চুরি, এই চুরি, এটা নিয়ে, বেকারত্ব নিয়ে। তাই তাদেরকে লালিপপটা ধরিয়ে দাও। কবে থেকে ধরো? এপ্রিল থেকে। কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি ধার করে হলেও ঘি খাবো, কিন্তু কতদিন খাবো? ভোটে আমি বৈতরণীটা পার করার পরেই তোমাকে বলবো প্রতিশ্রুতি দেওয়াই হয় ভঙ্গ করার জন্য। জাস্ট দেওয়ার লিখনটা পরিষ্কার। এতে বাংলার মানুষের, বাংলার যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে গেল। এখানে অনেকে প্রশ্ন করছেন স্যার যে মুখ্যমন্ত্রী তিনি প্রকল্প ঘোষণা যেটা এই মুহূর্তে করা হবে সেটা করার জন্য তিনি প্রেস কনফারেন্স করলেন যে এটা এপ্রিল থেকে দেওয়া হবে, এটা তিনি ঘোষণা করছেন হঠাৎ করে প্রেস কনফারেন্সে এসে, কিন্তু ডিএ ঘোষণা তিনি করছেন না। প্রশ্নটা ওই জায়গায় যে মানে ডিএর টাকায় তিনি বিয়ে দেবেন, ডিএর টাকা তো ডিএতে দেবেন না। বিয়ে মানে ধরো এই বেকারদের ফান্ডে দিলেন। এই সরকার ক্ষমতায় আসার পরে 266-র 1 নম্বর একটা ধারা আছে, কন্টিজেন্সি ফান্ড। অর্থাৎ তুমি যে বাজেটে অ্যালোকেশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট
যে টাকাগুলো তোমাকে যে ফান্ডে দেয় সেই ফান্ডে তোমাকে ব্যবহার করতে হবে, অন্য ফান্ডে ব্যবহার করতে পারবে না, ফান্ড ডাইভার্ট করতে পারবে না। উনি ফান্ড ডাইভার্ট করবেন এই অভিসন্ধি নিয়েই ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখে ভারতবর্ষে একমাত্র রাজ্য যে রাজ্যে বিরোধী দলের নেতাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানানো হয়নি। বিজেপির থেকে জিতেছে প্রধান বিরোধী দল, তাকে দল ত্যাগ করে ওই দলে রেখেছে, ওই দল থেকে সাসপেন্ড করে বা নিজের দলে নিয়ে ওই দলের বিধায়ক পদ থেকে তাকে সরিয়ে দিয়ে এখানে নতুনভাবে জিতিয়ে আনেননি। ওই দলে আছেন বিধায়ক হিসাবে, তিনি এনে তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন, যেমন মানস ভূঁইয়া, যেমন কৃষ্ণ কল্যাণী, তাই তো? এদেরকে কেন রেখেছেন? অফিসিয়ালি তুমি বিরোধী, তাই আইন কেস করা যাবে না, আনঅফিসিয়ালি তুমি আমার লোক, তাই ভাড়ারের চাবিটা তোমাকে দিলাম, সাপও মরল লাঠিও ভাঙলো না, এইবার তুমি সমস্ত টাকা পয়সার হিসাব পাবলিক অ্যাকাউন্টস কমিটির সব বেহিসাব করে দাও। আমার কথায় কেউ অডিট করতে আসবে না। তাই দেখা গেছে বকটুইয়ের তার দলের নেতৃত্বে গণহত্যার পরে তিনি দৌড়ে গিয়েছিলেন এবং সেখানে যে ক্ষতিপূরণটা তিনি দিয়েছিলেন সেটা মিড ডে মিলের টাকা। ইধার কামাল ওধার, ওধার কামাল এধার। মুখ্যমন্ত্রীকে এই দিনে এমনও বলতে শোনা গেল যে অন্যান্য রাজ্যে তো পেনশন পাওয়া যায় না, এই রাজ্যে পেনশন দিচ্ছি আমরা। বোকার মতন কথাবার্তা। তিনি ওই শুধু এই রাজ্যে কেন, বহু রাজ্যে আছে পেনশন আছে, ওই স্কিমে ঢুকলে পরে হবে না। বামেরা ওই সময় ঢোকেনি, আর তৃণমূল তো বেতনই দেয় না, অর্ধেক বেতন ছেড়ে দেয়, তাহলে ওরা ওই সব স্কিমে যাবে কি? এ রাজ্যে রিক্রুটমেন্টই নেই, একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 8,500 স্কুল উবে গেছে, বাকি স্কুলগুলোর জমিতে এইবার এখন হবে ঝা চকচকে বিভিন্ন শপিং মল হবে, ট্রাম লাইনের জমি বিক্রি হয়ে গেছে, সারা পৃথিবীতে মেট্রোপলিটন সিটিতে ট্রাম লাইন নতুন করে বসাচ্ছে দূষণমুক্ত শহর বানানোর জন্য, পৃথিবী বানানোর জন্য, এখানে ট্রাম লাইনের জমি সব বিক্রি করা শুরু হয়েছে। তাহলে এই যে প্রশ্নগুলো হচ্ছে, তিনি চাকরি দেয়নি, তাই যারা চাকরি দিচ্ছে না তাদের আবার পেনশন স্কিম, নন পেনশন স্কিম। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন লাস্ট 11 সালের পর থেকে এই অবধি 15 বছরে আপনারা কত স্থায়ী রিক্রুটমেন্ট করেছেন, তথ্য দিয়ে উনি বলুন। এবার এমএসএমইর একটা গাজর দেখায় খালি, আরে পানের দোকান, চায়ের দোকান, মদের দোকান সবই তো এমএসএমইর আন্ডারে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে এমএসএমইতে আমরা ভারতবর্ষে 1 নম্বরে। সবটাই তো জাগলারি, তথ্যের জাগলারি। আমি সরকার বিরোধিতা করছি না, তথ্য যা বলছে সেটা বললাম, যে ডিএ দিলে কিছু লোকের স্থায়ী ডেভেলপমেন্ট হবে, আর তিনি তো কিছু লোকের স্থায়ী ডেভেলপমেন্ট করতে চায় না, বরং মাছের তেলে মাছ ভাজতে চায়। এখানকার ডিএ আটকে দিয়ে ওই টাকা দিয়ে যদি দান খয়রাতি করে ভোটটা কিনতে পারে তাহলে খারাপ কি? বড় গিয়ে তোমরা এই রাজ্যে তো ভবিষ্যৎটাই তাই, যে শিশু জন্মাবে 80,000 টাকা ঋণ নিয়ে, জন্মের পরে বড় হবে পড়াশোনা করে, গিয়ে তারপরে বসবে গিয়ে কোথায়? ধর্না মঞ্চে, শহীদ মিনার বা মাতঙ্গিনী হাজরারিয়াতে। আর যদি ধর্না মঞ্চে বসতে না চাও, ট্রেনে বাদুরঝোলা হয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাও, আর শিক্ষিত হলে পরে ব্রেন ড্রেন হয়ে কেরলা ব্যাঙ্গালোরে গিয়ে সেখানকার রাজ্যের ডেভেলপমেন্ট করো। এ রাজ্যে থাকলে পরে হয় অভয়ের মতন অবস্থা হবে তোমার, আর না হলে তুমি ওই বেকার ভাতা, ওই গুটকা খাওয়ার টাকা নাও, আর না হলে গিয়ে ধর্না মঞ্চে বসে থাকো, কারণ তোমার চাকরিটা তো চুরি করে বিক্রি হয়ে গেছে কেজি দরে, আলু পেট্রোল ঝিঙ্গার মতন। এটাই ভবিতব্য রাজ্যের।